আসসালামু আলাইকুম। আমার আদরের ছোট ভাই আপুরা, ফারিয়া তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? মহিমা, সাদিয়া মিম তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা? আশা করি সবাই পরিষ্কারভাবে আমার কথা শুনতে পাচ্ছ। শুরুতেই একটু খালি জেনে নেই যে তোমরা গতকালকে যে পরীক্ষাটা নিলাম আমি সালোক সংশ্লেষণ, সেটাতে কে কেমন করেছো, কে কত পেয়েছো। এটাতে যেটা হয়েছে সেটা হলো পরীক্ষাটাতে কিছুটা পাবলিক অ্যানাউন্সমেন্ট থাকার কারণে অনেকজন পরীক্ষায় অংশ নিয়েছে। এখন আমরা নিশ্চিত না যে এর মধ্যে কারা কারা আমাদের কারা কারা আমাদের কোর্সে আছে। হ্যাঁ, তো এক্স্যাক্টলি, তো এই জন্য এক্স্যাক্টলি মহিমা খানম এইটাই তো পুরস্কার আমি শুধুমাত্র তাদেরকেই দিব যারা আমার কোর্সের স্টুডেন্ট। বাকিরা যারা কোর্সের স্টুডেন্ট না তাদেরকে পুরস্কার দেওয়া সম্ভব না। তো সালোক সংশ্লেষণ পরীক্ষায় আমি এই ক্লাস শেষে তোমাদেরকে একটা পোস্ট দিব। তোমরা আমাকে সেই পোস্টে একটু জানাবা যে তোমরা কারা কারা কত পেয়েছো। আমি জাস্ট কালকের মধ্যে সেটা ভেরিফাই করে আগামীকালকে তোমাদেরকে পুরস্কার দিয়ে দিব। তোমরা সেই পোস্টে কমেন্ট দিবা, কারণ অনেকেই বাইরের পরীক্ষা অংশ নিয়েছে, তো তারা বাদ হয়ে যাবে। তোমরা যদি মনে করো ফোর্থও হও, থার্ডও হও, যে মনে করো ওরা বাদ, যে মনে করো তোমাদের মধ্যে থার্ড তাকে আমরা বলবো ফার্স্ট, আরেকজন মনে করো সেভেন তাকে আমরা বলবো থার্ড, এইরকম আর কি। তো তোমাদের মধ্যে টপ 3 কে আমরা পুরস্কৃত করব। কিন্তু যেহেতু তোমাদের নামের সাথে তোমাদের ওয়েব অ্যাপের যেহেতু তোমাদের অ্যাপের সাথে আমাদের ফেসবুক আইডির কোনো মিল নাই, এবং আলটিমেটলি আমরা এইটা যাচাই বাছাই করব কিভাবে সেটা বুঝে উঠতে পারছি না। যেমন মহিমা 25 পেয়েছো, তো তোমাদের মধ্যে যত পেয়েছো সেই অনুসারে আমরা সিরিয়াল করব। তো প্রাইভেট গ্রুপে তো আর ওরা কমেন্ট করতে পারবে না। তো আশা করি এইটা আমি এভাবেই চিন্তা করছি, না হলে লাইভে এখন আমি রেজাল্ট ঘোষণা করতাম, রেজাল্ট কালকেই ঘোষণা করতাম ইনফ্যাক্ট। কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে এখানে বাইরের অনেকজন পরীক্ষা দিয়েছে যাদের নাম দেখেও আমি বুঝতে পারছি না, তো তখন আসলে ঝামেলাটা সেই জায়গায় ডেভেলপ করলো। তো আমি ক্লাসটা শেষ করা মাত্র এটা জানাচ্ছি, আমি চেষ্টা করব এভরিওয়ান মেনশন রাত 12টার পরে দিয়ে দেওয়ার, যাতে সবার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তোমরা একটু কষ্ট করে কমেন্ট করো, আমি অবশ্যই পুরস্কার দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন এক্সামটা যেহেতু লাইভ হয়েছে, লাইভ এক্সাম লাইভেই দিতে হবে। পরে এক্সাম তুমি চাইলে দিতে পারবা, কিন্তু ঝামেলা হচ্ছে পরে এক্সাম দিলে মেধা তালিকাতে নাম আসে না। মেধা তালিকায় নাম আসে না, তখন কাউন্ট করা সম্ভব হয় না, রাইডা সেটা কাউন্ট করা সম্ভব হয় না। বেটার লাক নেক্সট টাইম, নেক্সট পরীক্ষাতে তুমি কাউন্ট হয়ে যাবে। নেক্সট পরীক্ষা আগামী সপ্তাহে তো শ্বসনের উপর পরীক্ষা নিব, সেইটার জন্য রেডি হও। ঠিক আছে? ওকে, তাহলে সালোক সংশ্লেষণ আশা করি ডান। তোমরা জাস্ট একটু বিভিন্ন প্রশ্ন দেখো, দেখবে যে মোটামুটি সবই পারছো। যেটা পারছো না এই চ্যাপ্টার শেষে কোয়েশ্চেন্স গুলো দিয়ে দিলে আশা করি তখন আমরা পারবা। ঠিক আছে? আর কমেন্টে রেজাল্ট পোস্ট করলেও হবে, আমরা সেটা ভেরিফাই করতে পারি তোমার নামটা। বা তুমি চাইলে স্ক্রিনশট দিলেও হবে, তাহলে আমাদের জন্য চেনাটা সহজ হবে। একজন বলেছে ভাই স্ক্রিনশট দিব কিনা, হ্যাঁ তুমি চাইলে স্ক্রিনশট দিতে পারো, তাহলে সেটা আমাদের জন্য চেনাটা সহজ হবে। ঠিক আছে? ওকে ভাই, আবার পরীক্ষা নেন অবশ্যই, অধ্যায় শেষে তো আবার পরীক্ষা নেবে। এটা ছিল শুধুমাত্র সালোক সংশ্লেষণের উপর পরীক্ষা, অধ্যায়টা শেষ হলে আবার পরীক্ষা নিব, চিন্তা করার কোনো কারণ নাই। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে প্রিয় ছোট ভাইয়া এবং আপুটা, আমরা আজকে শুরু করব হলো যে টপিকটা, তার নাম হলো শ্বসন। ঠিক আছে ভাইয়া, কোর্সের সবার মধ্যে কততম হয়েছে এটা তো এখন বুঝতে পারবা, এর আগে তো বোঝা সম্ভব ছিল না, বাট এখন বুঝতে পারবা। আমরা পোস্ট দিব, সেটা তো সবাই কমেন্ট করবে। এখন যে কমেন্ট করবে না তাকে তো আসলে খুঁজে পাওয়া আমার জন্য কঠিন। এখন এর ব্যাপারটা একটু খারাপ হলো, ম্যানুয়ালি করতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, বাইরের লোকজন পরীক্ষা দিয়ে দিয়েছে। তো তো সেই জন্য এটা এখন করতে এরকম আমাদেরকে এটা ম্যানুয়ালি দেখতে হবে। তাহলে চলো আমরা শ্বসন শুরু করব। সবাই তোমরা রেডি? বইটা খুলো। শ্বসনের জন্য তোমরা সবাই রেডি কিনা? আমরা সবাই একসাথে শ্বসন পড়ব। তোমরা সবাই শ্বসনের জন্য রেডি কি রেডি না? ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে ফারিয়া বলেছে রেডি, বিসমিল্লাহ। ভাইয়া যে ফেসবুক চালায় না সে তো কমেন্ট করতে পারবে না। আহ, এটা ছাড়া ভেরিফাই করার অন্য কোনো অপশন তো দেখছি না, আর অন্য কোনো উপায় তো দেখছি না। কারণ আমরা তো অ্যাপের মাধ্যমে পরীক্ষাটা নিচ্ছি, তো অ্যাপের সাথে তো এই যে তোমরা ফেসবুকে আছো বা ওয়েব অ্যাপে আছো, এই ভেরিফিকেশনটা তো আমরা করতে পারছি না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। যাই হোক,
ক্লাস শেষে আমি দিব, কালকে বিকাল পর্যন্ত, কালকে পর্যন্ত সময় রাখবো কমেন্ট করার, আমরা তারপর ভেরিফাই করে পুরস্কার দিয়ে দেবো। এইসব পুরস্কার পাবা, চিন্তা করার কিছু নেই। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তিনজনকেই আমি অর্থমূল্য পুরস্কার দেব। ওকে, বিসমিল্লাহ বলে চলো শুরু করি। তাহলে শ্বসন কি? মনে রাখবা, যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে যে তুমি কোন প্রক্রিয়াটার জন্য দুনিয়াতে বেঁচে আছো, পৃথিবীর প্রত্যেকটা জীব যেই প্রক্রিয়াটার জন্য বেঁচে আছে তার নাম হলো শ্বসন। তোমার পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রয়োজন কি? শক্তি। ভাইয়া, আমরা যে খাবার খাই, তুমি যে খাবার খাও, তুমি খাবারটা কেন খাও রে ভাইয়া? তুমি খাবারটা কেন খাও? কারণ তোমার মূল লক্ষ্য ভাইয়া কিন্তু খাবার খাওয়া না, তোমার মূল লক্ষ্য হলো ভাইয়া শক্তি। এই শক্তি না হলে তোমার শরীরের কোনো কাজ হবে না। তোমার শরীরের কোনো কোষ, তোমার হার্ট, তোমার ব্রেন, তোমার চোখ, তোমার কান, তোমার পেট, তোমার হাত, তোমার পা কোনো কাজ করবে না। শক্তি না হলে এগুলার কোনোটা দিয়েই কোনো কাজ তুমি করতে পারবা না। তাহলে তোমার মূল কি দরকার? তোমার মূল দরকার হলো বেঁচে থাকার জন্য তোমার দরকার শক্তি। আর সেই শক্তিটা পাওয়ার জন্য আমরা কি করি? আমরা খাবার খাই। যত রকম খাবার আছে দুনিয়াতে তুমি খাওয়ার চেষ্টা করো। মূল উদ্দেশ্যটা কি? দিন শেষে শক্তি তৈরি করা। এবং প্রিয় ভাইয়া বা আপুটা, এই যে আমরা অক্সিজেন নেই, এই যে তোমার নাক, এই যে তোমার শ্বসন নালী, এইখানে যে দুটো ফুসফুস আছে, এই যে এই অক্সিজেনটা নাও, এত আয়োজন, এগুলা কি জন্য? মূল কথা কিন্তু ভাইয়া, মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না। কেন? কারণ এই অক্সিজেনটা দ্বারা এই খাবারটা ভাঙবে, এবং এই খাবার এবং অক্সিজেন ভেঙে তোমার লক্ষ্যটা কি? শক্তি তৈরি করা। কেউ যদি বলে, তোমাকে যদি কেউ আজকের পর প্রশ্ন করে মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না কেন, তুমি উত্তর করবে মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না তাই। এটা তো উত্তর হলো না। উত্তরটা হলো মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না। মানুষ, আচ্ছা, একজন বলেছে ফেসবুকে সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। ফেসবুকে সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে, লেট মি চেক, ওয়েট ফর আ হোয়াইল। দেখি কি কি অবস্থা সাউন্ডের, আমি নিজেই শোনার চেষ্টা করছি। দেখি কি অবস্থা সাউন্ডের, আমি নিজেই মোটামুটি ভালোই তো, খুব একটা কম না। আচ্ছা, ঠিক আছে, সাইকেল কেনার পর যে ওয়েব অ্যাপ লিংক থাকে ওখানে গেলেই হবে। হ্যাঁ, দ্যাটস ট্রু। তাহলে আমরা কেন, মানুষ খাবার খায় কেন? উত্তর হলো শক্তির জন্য। মানুষ অক্সিজেন গ্রহণ করে কেন? শক্তির জন্য। আমরা যে খাবারটা খাই সেইটা এই অক্সিজেনের সাহায্যেই বিজারি, খাবারটা জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। এবং শক্তি আর কি উৎপন্ন করে? শক্তি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। যেই কার্বন ডাই অক্সাইডটা তুমি এভাবে ছেড়ে দাও, তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হলো ভাইয়া শ্বসন। প্রিয় ভাইয়া এবং আপুটা, আমাদের শরীরে প্রত্যেকটা কোষ, প্রতিটা কোষ, যেই কোষটা বেঁচে আছে, আমাদের শরীরের প্রতিটি কোষে, আমাদের শরীরের প্রত্যেকটা কোষে, আমাদের শরীরের প্রত্যেকটা কোষে এই খাবার এবং অক্সিজেনের সহায়তায় শক্তি উৎপন্ন হয়। এবং প্রত্যেকটা কোষে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। যেই কার্বন ডাই অক্সাইডটা রক্ত নিয়ে আসে, রক্ত নিয়ে আসে আমরা এইভাবে বাতাসের মধ্যে ছেড়ে দেই। তাহলে দেখো, হোয়াট ইজ শ্বসনের বিক্রিয়া? দেখতে পাচ্ছ, শ্বসনের বিক্রিয়াটা দিন শেষে কি? ঠিক সালোক সংশ্লেষণের বিক্রিয়াটার উল্টা। তুমি এই বিক্রিয়াটাকে ঘুরায় দাও তো, গতদিনের যে বিক্রিয়াটা ছিল আমাদের সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা, সেইটা কেমন ছিল রে ভাইয়া? সেইটা ছিল কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, মাঝখানে কি ছিল? মাঝখানে ছিল সূর্যের আলো। সূর্যের আলো থেকে কি উৎপন্ন হয়? শর্করা জাতীয় খাদ্য এবং অক্সিজেন। আর এখানে ছিল সূর্যের আলো। সূর্যের আলো থেকে আমরা আসলে কি পাই? সূর্যের আলো থেকে আমরা আসলে শক্তি পাই। দিন শেষে সালোক সংশ্লেষণ আর এই যে শ্বসনের বিক্রিয়াটা ঠিক অপোজিট বিক্রিয়া। তো উদ্ভিদ প্রথমে সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে, তারপর এই খাদ্যটাকে ওই অক্সিজেনের সাহায্যে ভেঙে শক্তি উৎপন্ন করে। তাহলে মূলত আসলে কি ঘটনা ঘটে? উদ্ভিদ, দিন শেষে উদ্ভিদ এই সালোক সংশ্লেষণ কেন করে? কারণ সে শক্তি তৈরি করতে, উদ্ভিদেরও দিন শেষে লক্ষ্য কি? শক্তি তৈরি করা। উদ্ভিদ আগে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তারপর সেই খাদ্যটাকে ভেঙে শক্তি তৈরি করে। দিন শেষে সবার লক্ষ্য কি? দিন শেষে সবার লক্ষ্য শক্তি তৈরি করা। দ্যাটস দ্য মেইন থিং। তাহলে তোমরা যদি আমাকে বলো উদ্ভিদ সালোক সংশ্লেষণ কেন করে, আশা করি বুঝতে পারবা।
উদ্ভিদ সালোক সংশ্লেষণ কেন করে, এখন কি জিনিসটা ব্রেনের মধ্যে ঢুকলো? অনেকেই গতকালকে কে যেন বলছিল যে উদ্ভিদ নিজের জন্য খাবার তৈরি করে, ওই ফলগুলো কি খাবার না, এই খাবারটা হলো কোষের মধ্যে তৈরি হয়, কারণ সেই খাবারটাকে ভেঙে আলটিমেটলি শক্তি তৈরি করা হলো উদ্ভিদের লক্ষ্য। ও ভাইয়া আপুটা, এইটা কি ব্রেনের মধ্যে বুঝতে পেরেছি? তাহলে উদ্ভিদ দুইটা প্রক্রিয়া চালাইতে পারে, কিন্তু আমরা তাহলে এই যে উদ্ভিদ এই দুইটা প্রক্রিয়াই চালায়, এক নম্বরে এই প্রক্রিয়াটা চালায়, খাদ্য তৈরি করে, তারপর সেই খাবারটাকে ভেঙে শক্তি তৈরি করে। পৃথিবীর উদ্ভিদ গুলার এই দুইটা প্রক্রিয়া চালাবার ক্ষমতা আছে, খেয়াল করো ছোট্ট ভাইয়া আপুটা। দেখো, এখন তোমরা বুদ্ধি করে বলো তো, তাহলে মানুষ কেন ভাত খায়, উদ্ভিদ কেন ভাত খায় না? এইটাই যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এই দুটো বিক্রিয়া লিখে উত্তর করতে পারবা কিনা দেখি। আমি তোমাদের সবাইকে চিন্তা করার সময় দিলাম এবং 30 সেকেন্ড সময় দিলাম উত্তর লেখার জন্য। বলো, 30 সেকেন্ড সময় দিলাম। মানুষ কেন ভাত খায়, উদ্ভিদ কিভাবে শুধুমাত্র পানি ও লবণ খায়? উদ্ভিদ খায় পানি ও লবণ, তারপরও সে বেঁচে থাকে। তুমি খাও ভাত, গোস্ত, মুরগির গোস্ত খাও, তুমি ডাল খাও, কত কি খাও। তোমরা আমাকে বলো, বলো তোমরা এক লাইন করে সবাই সঠিক উত্তরটা দাও। যদি এটা বুঝতে পারো তাহলে তোমাদের বায়োলজি পড়া সার্থক, আমার সায়েন্স পড়ানো সার্থক, এবং এটা যে বোঝার বিষয় এটা সার্থক। আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম, তুমি তোমার কলেজে যাও, তোমার কলেজের বা তোমার বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করো, বলতো উদ্ভিদ উদ্ভিদ কিভাবে শুধু পানি ও লবণ খেয়ে বেঁচে থাকে, ওর শক্তি কোথা থেকে আসে? কারণ মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ভাইয়া সূর্য তো শক্তির প্রধান উৎস, উদ্ভিদ তো সূর্যের আলো গ্রহণ করতে পারে, তারপরেও কেন আলাদাভাবে শক্তি উৎপন্ন করা লাগে? দ্যাটস আ গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা একটা সুন্দর প্রশ্ন। সাদিয়া মিম একটা ফ্যান্টাস্টিক প্রশ্ন করেছে। ঠিক আছে, ওই প্রশ্নের উত্তর আমরা দিব। সাদিয়া মিমের প্রশ্নটার উত্তর আমরা দিব। ক্লোরোপ্লাস্ট নাই তাই, এক একজনের এক একটা উত্তর, সবার উত্তরটা আমি কাউন্ট করব, এইটা দেখি। বলো, বলো, বাকিরা সবাই উত্তর দাও, তাহলে বুঝতে পারবো যে আমি তোমাকে শেখাতে পেরেছি। বলেন বলেন। মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ওকে, মানুষ পরিশ্রম করে বেশি তাই। ওকে, তো এখানে সবচেয়ে কম সহজ এবং সাধারণ উত্তর হলো যে এই বিক্রিয়াটা মানুষ করতে পারে না, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। আমাদের শরীরে ভাইয়া কোথাও কোনো খাবার উৎপন্ন হয় না, শর্করা জাতীয় খাবার উৎপন্ন হয় না, আমাদেরকে সেটা বাইরে থেকে খাইতে হয় এবং সেটা খেয়েই পূরণ করতে হয়। ভাত খাও, শর্করা, গোস্ত খাও, আমিষ, তেল খাও, চর্বি, আলটিমেটলি এগুলো ভেঙে শক্তি উৎপন্ন করতে হয়। উদ্ভিদ এইটা এইভাবেই করে ফেলতে পারে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া উদ্ভিদ তো এই সালোক সংশ্লেষণ বিক্রিয়ার শুরুতে প্রথম ধাপে এটিপি উৎপন্ন করে, আবার আপনি যে এখানে বলছেন আলটিমেটলি শক্তি তৈরি করে, এখানেও তো এটিপি উৎপন্ন হয়। আচ্ছা ভাইয়া, উদ্ভিদ তো সরাসরি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেই শক্তি তৈরি করে ফেলে, বা তাহলে ওর তো আর এইটার দরকার নাই, ও তো সূর্যের আলোটাকে ব্যবহার করতে পারে। তাহলে তাহলে কি জন্য তাহলে কি জন্য আমাদের উদ্ভিদের এই শ্বসন প্রক্রিয়াটা দরকার? ওর তো এখানেই শক্তি তৈরি হয়। খুব সুন্দর একটা প্রশ্ন, এত ভালো প্রশ্ন রিসেন্ট টাইমসে আমাকে কেউ করে নাই। প্রশ্নটা খুবই সুন্দর এবং খুবই যৌক্তিক। তো এটার উত্তরটা হলো, কথা সত্য, উদ্ভিদ সরাসরি সূর্যের আলোটাকে ব্যবহার করে শক্তি তৈরি করতে পারে, যেটা কিনা সালোক সংশ্লেষণের প্রথম ধাপে। কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো, কয়েকটা কারণ আছে যে কারণে তাকে আলটিমেটলি শ্বসন প্রক্রিয়ার সাহায্য নিতে হয়। সেইটা হলো, লাইভ আজকে আমিও পাচ্ছি না। ফারিয়া সুলতানা, তুমি তো লাইভ পেয়েছো, কোনো অসুবিধা হয়েছে? সাদিয়া মিম বলছে লাইভ পাচ্ছে না। কোথাও কি কোনো অসুবিধা হয়েছে ফারিয়া? লাইভে তো না ভাইয়া, ঠিক আছে, লাইভে তো ওই ওই ব্যাপারে লাইভ চলছে। আচ্ছা, তো ইস্যু হলো যে এইখানে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটা খুব কম পরিমাণ,
কিন্তু এইখানে যে শক্তিটা উৎপন্ন হবে 1 মোল গ্লুকোজে, সেইটা বেশি পরিমাণ। একটা হলো শক্তির পরিমাণ, উদ্ভিদের বেঁচে থাকতে অনেকটুকু শক্তি দরকার, তো এই প্রক্রিয়াতে শক্তির পরিমাণ বেশি পাওয়া যায়, এই প্রক্রিয়াতে শক্তির পরিমাণ কম পাওয়া যায়, এটা একটা কারণ। তার চেয়ে আরেকটা দারুণ গুরুত্বপূর্ণ কারণ আছে। এই প্রক্রিয়াটার নাম সালোক সংশ্লেষণ। এইটা শুধুমাত্র দিনের বেলায় চলে, দিন রাত্রি 24 ঘন্টা না। আর এই প্রক্রিয়াটার নাম শ্বসন, এইটা দিন রাত্রি 24 ঘন্টা চলে। এইটা কিন্তু পরীক্ষায় দিয়েছিলাম, নিচের কোনটা সত্য নয়। লেখা ছিল সালোক সংশ্লেষণ দিন রাত্রি 24 ঘন্টা চলে, এটা কিন্তু সঠিক না। এটা শুধুমাত্র দিনের বেলা চলে এবং এইটা শক্তি উৎপন্নটা আলোক নির্ভর ধাপে ঘটে, শুধু দিনের বেলা। তাহলে যদি সালোক সংশ্লেষণের উপর নির্ভর করত, তাহলে শুধুমাত্র উদ্ভিদটা দিনের বেলায় বেঁচে থাকতো, রাতের বেলায় মরে যাইতো। রাতের বেলা শক্তি থাকতো না। সেজন্য আলটিমেটলি এই শ্বসন প্রক্রিয়ার উপর নির্ভর করতে হয়, যেটা দিন রাত 24 ঘন্টায় চলতে পারে, আর এই প্রক্রিয়াটা দিন রাত 24 ঘন্টা চলতে পারে না। এইটা একটা গুরুত্বপূর্ণ কারণ। এবং মেইন কারণ হলো যে শ্বসনের প্রক্রিয়ায়, মেডিকেল এক্সামের কোশ্চেন, মেইন কথা হলো যে শ্বসন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, যেটা উদ্ভিদের বেঁচে থাকার জন্য সবকিছুর জন্য দরকার এবং প্রয়োজনীয়। এখানে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটা দিয়ে উদ্ভিদের পোষাবে না। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম শ্বসন এমন একটা বিক্রিয়া, যে বিক্রিয়ায় দিন শেষে শক্তি উৎপন্ন হয়, শক্তিটাই শেষ কথা। তোমাদেরকে বলে দেই, পৃথিবীতে কিন্তু শক্তি শেষ কথা ভাইয়া বলে না, বলে না। দেখবা, খেয়াল করবা, একটা প্রবাদ আছে, তুমি একটু তাকায় দেখো, এই প্রবাদটা বর্তমানে বিশ্বের সাথে, বর্তমান দেশের সাথে কতটুকু সংগতিপূর্ণ। খেয়াল করো, জোর যার মুল্লুক তার, যার জোর যত বেশি দেশটা তার, মুল্লুক মানে দেশ। খেয়াল করো, এতদিন সরকারের জোর বেশি ছিল, পুলিশ তার সাথে ছিল, আমলারা তার সাথে ছিল, আর্মি তার সাথে ছিল, তার নিজের দল তার সাথে ছিল, দেশটা নিজের মতো করে সরকার চালিয়েছে, যেভাবে মনে করছে, যা মনে করছে তাই করছে। যাকে মনে হয়েছে জেলে ঢুকানোর ঢুকাইছে, যাকে মনে হয়েছে গুম করা দরকার করছে, যেখানে মনে হয়েছে ব্রিজ বানাবো বানাইছে, যা মনে চাইছে তাই করছে। এখন খেয়াল করো, 15 দিনে দেখা গেছে যে জনগণের জোর বেশি, আলটিমেটলি এখন, বা ছাত্র জনতার জোর বেশি। তুমি দেখো, ছাত্ররা এখন দেশ চালাচ্ছে, ওরা যা বলতেছে তাই হচ্ছে, ওরা যা বলতেছে যে এখন এটা করতে হবে, 24 ঘন্টা আলটিমেটাম, তো ওদের এই মুহূর্তে জোর বেশি। কালকে আবার ওদের জোর কমে যাবে, এরপর যারা আসবে ক্ষমতায় তাদের জোর বেশি হলে তারা। তো তুমি তাকায় দেখো, জোর যার, এই জোর মানে কি? জোর মানে ক্ষমতা, ক্ষমতা মানে হলো আলটিমেটলি শক্তি। পৃথিবীটা হলো শক্তের ভক্ত নরমের জম, বেঁচে থাকার জন্য দুনিয়া চলে শক্তি দ্বারা। খেয়াল করো, এই যে পুরো পৃথিবী, পৃথিবীটা নাই হয়ে যাবে যদি তোমার এই যে সূর্যটা নাই হয়ে যায়। সূর্যটা নাই হয়ে যাওয়া মাত্র পৃথিবীটা নাই। তাহলে পৃথিবী সূর্য থেকে কত দূরে, কিন্তু আমরা সূর্যের উপরে 100% নির্ভরশীল। কারণ কি? সূর্যই এই পৃথিবীর সকল শক্তির উৎস। খেয়াল করছো? দেখছো? বুঝাতে পারলাম? সূর্য পৃথিবীর সকল শক্তির উৎস। এবং যারা মুসলমান ধর্মের, আমি যেহেতু অন্য ধর্ম নিয়ে খুব বেশি পড়ালেখা করিনি, তুমি মুসলমান ধর্মে যারা নামাজ পড়ে, তুমি একটু তাকায় দেখো, দেখো তুমি যখন আজান দিচ্ছ, তো আজানে প্রথম দেখো আল্লাহু আকবার, আল্লাহ আকবর বা সবচেয়ে বড়, বা আল্লাহ সর্বশক্তিমান। দেখো আল্লাহর কতগুলো নাম আছে, আল্লাহ পরম দয়ালু, আল্লাহ অতিশয় দয়াময়, আল্লাহ ন্যায় বিচারকারী। সেইগুলো দিয়ে কিন্তু মানুষকে নামাজের দিকে ডাকা হচ্ছে না। তুমি খেয়াল করো, মানুষকে ডাকা হচ্ছে যে সব শক্তির উপরে বড় শক্তি আল্লাহু আকবার। বুঝাতে পারলাম? তো পাওয়ার, আলটিমেটলি পৃথিবীতে বেঁচে থাকার জন্য তোমার প্রত্যেকটা সেলের মধ্যে শক্তি লাগবে, প্রত্যেকটা কোষের মধ্যে তোমার বেঁচে থাকার জন্য শক্তি লাগবে। তাহলে প্রত্যেকটা কোষ বেঁচে থাকার জন্য খাদ্য এবং অক্সিজেনের উপর নির্ভরশীল। কারণটা কি? তার কি দরকার? শক্তি দরকার। এবং এই শক্তিটার নাম কি? এই শক্তিটার নাম হলো এটিপি। তাহলে এই শক্তিটার নাম এটিপি, অ্যাডেনোসাইন ট্রাই ফসফেট। অ্যাডেনোসাইন ট্রাইফসফেট আমাদের শরীরে যে শক্তিটা তৈরি হয়, এটাকে বলা হয় বায়োলজিক্যাল
এটাকে বলে বায়োলজিক্যাল কয়েন। বায়োলজিক্যাল কয়েনের অপর বাংলা নাম কি? বায়ো মানে জৈব, মুদ্রা। তোমার কাছে যেমন টাকা থাকলে তুমি খরচ করতে পারবা, তোমার কাছে এখন 1000 টাকা আছে, তুমি চাইলে এইটা দিয়ে উদম বিরিয়ানি, একদম পেট পুরে বিরিয়ানি খেতে পারবা, তারপর মজা করে ড্রিঙ্কস খেতে পারবা, তারপর চাইলে সেটা দিয়ে ইচ্ছা মতো তোমার এলাকায় ঘুরে বেড়াতে পারবা, রিক্সা ভাড়া দিয়ে ফুচকা খেতে পারবা। 1000 টাকা তুমি ইচ্ছা মতো খরচ করতে পারবা। তো তোমার শরীরে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ তুমি দুনিয়াতে বেঁচে থাকবা। যেই মুহূর্তে শক্তি নাই ওই মুহূর্তে তুমি মরে যাবা। তাহলে খেয়াল করো, মানুষ ততক্ষণ, যতক্ষণ শ্বাস ততক্ষণ শক্তি, শক্তি নাই তোমার শ্বাসটা বন্ধ হয়ে গেল। তুমি যখন মরে যাবা, আমরা যখন মরে যাই আমাদের প্রত্যেকটা কোষে কোন বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে? সেই বিক্রিয়াটার নাম হলো শ্বসনের বিক্রিয়া। এই শ্বসনের বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, বা এভাবেও বলা যায় এটা যখন বন্ধ হয়ে যাবে তখন তুমি মরে যাবা। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তাহলে বলতো আমাদের শরীরের, আমাদের শরীরের কতগুলো কোষে, আমাদের শরীরে কোন কোন কোষে শ্বসনের বিক্রিয়া চলে? এইটাই যদি প্রশ্ন আসে, শ্বসনের বিক্রিয়া কোথায় চলে তোমরা আমাকে বলো। আমাদের শরীরের কোন কোন কোষে চলে? হার্টের কোষে, ব্রেইনের কোষে, ত্বকের কোষে, চোখের কোষে, কোন কোন কোষে চলে? কমেন্ট করো। মহিমা আমাকে বলো কোন কোন কোষে শ্বসনের বিক্রিয়া চলে। ফারিয়া বলো। সবাই বলো কোন কোন কোষে চলে, কোন কোন কোষে? কোন কোন কোষে? ফেসবুক বাসীরা কোন কোন কোষে, যদি প্রশ্ন হয় কোন কোন কোষে শ্বসন চলে? তোমাদের উত্তরটা হলো সকল কোষে। ফ্যান্টাস্টিক, যারা সঠিক উত্তর দিয়েছো, দ্যাটস ট্রু। যারা উত্তর দিচ্ছ মাইটোকন্ড্রিয়া, তারা প্রশ্নটা বুঝো নাই বাবারে বাবা। ঠিক আছে, তোমরা অঙ্গাণুর কথা বলছো, কিন্তু সকল কোষে, সকল কোষে, এটাও বলা ভালো সকল জীবিত কোষে। মৃত কোষে শ্বসন চলতে পারে না, সকল জীবিত কোষে শ্বসন চলে। এটা হলো 1 নাম্বার কথা, সকল জীবিত কোষে শ্বসন চলে। এরপর যদি বলে কখন কখন চলে, এই কথাগুলো কেন গুরুত্ব দিয়ে লিখছি? কারণ কখন কখন চলে? কি উত্তর? উত্তর হলো 24 ঘন্টা। 1 সেকেন্ডের জন্য নিস্তার নাই। দিন রাত্রি 24 ঘন্টা চলে। শ্বসনের বিক্রিয়া 1 মুহূর্তের জন্য থামে না, সব কোষে 24 ঘন্টা চলে। ওকে, এখন বেসিক কথা, তাহলে বিক্রিয়াটা চলো আমরা আবার মনে করি। খাদ্য প্লাস অক্সিজেন থেকে কি উৎপন্ন হবে? খাবার এবং অক্সিজেন থেকে উৎপন্ন হবে শক্তি, বা আমরা লিখতে পারি এটিপি এবং কার্বন ডাই অক্সাইড। তুমি খেয়াল করো, এই অক্সিজেনটা তুমি মুখ দিয়ে, মুখ দিয়ে না সরি নাক দিয়ে, মুখ দিয়েও নিতে পারো, এইভাবে নাও, কার্বন ডাই অক্সাইডটা করে বের করে দাও। তাহলে এই দুইটার ঘটনা কি তুমি দেখতেই পাচ্ছ? এই দুইটা কি ঘটনা ঘটে? এটা তুমি শ্বাসতন্ত্রের মাধ্যমে নিলা, আবার শ্বাসতন্ত্রের মাধ্যমে ছেড়ে দিলা। এটা তো চোখের সামনে দেখা যায়, মুখস্থ করার কিছু নাই। মানুষেরটাই বোঝার চেষ্টা করি। গাছের ক্ষেত্রেও একই, অক্সিজেন ঢুকে কার্বন ডাই অক্সাইড বের হয়। খেয়াল করো, আমরা সবাই জানি উদ্ভিদ কি করে, আমরা জানি উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এটা আমরা সবাই জানি। উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। তোমরা আমাকে বলো এই লাইনটা কি সত্য না মিথ্যা? এগুলো যারা মুখস্থ করে তারা এগুলো বলতে পারে না। বলো এই লাইনটা কি সত্য নাকি মিথ্যা? সবাই কমেন্ট করো, ট্রু অর ফলস।
এই লাইনটা কি সত্য না মিথ্যা? উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। হ্যাঁ, তাপসী রাবেয়া বলছে এটা মিথ্যা। কয় কি রাবেয়া? ছোটবেলা থেকেই তো এটা শিখে আসলা। ছোটবেলার কথা তোফায়েল ভাইয়ের কথার টোনেই চেঞ্জ করে দিলা, একটু কথার টোনেই চেঞ্জ করে দিলা। কি বলো, কি বলো? এটা 100% সত্যি। এই লাইনটা তো কোনো সন্দেহ নাই, এটা তো সালোক সংশ্লেষণের ফলে হয়। কিন্তু আমি যদি বলি উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এখন তোমরা আমাকে বলো এই লাইনটা সত্য নাকি মিথ্যা? 1 নাম্বার লাইনটা সত্য, 2 নাম্বার লাইনটা কি? 2 নাম্বার লাইনটা কি? 2 নাম্বার লাইনটা কি? 2 নাম্বার লাইনটাও ভাইয়া 100% সত্য। এই ঘটনাটা কখন করে? যখন সালোক সংশ্লেষণ হয়। আর এই ঘটনাটা কখন করে? যখন শ্বসন হয়। এখন বিষয়টা হলো তাহলে আলটিমেটলি কি, পরিবেশে তো তাহলে সমান সমান, কোনো পার্থক্য নাই? পার্থক্য আছে। পার্থক্যটা হলো ব্যাপারটা এই রকম যে উদ্ভিদ ধরো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে 100 অণু, সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড 100 অণু গ্রহণ করে, কিন্তু সে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে ধরো 50 অণু। তার মানে আলটিমেটলি পরিবেশ থেকে সে 50 অণু, বাস্তবে দেখা যায় যে 50 অণু গ্রহণ করে, তার মানে পরিবেশের কার্বন ডাই অক্সাইড কমায়। একই কথা, একই কথা অক্সিজেনের জন্য। সে যে পরিমাণ অক্সিজেন, সে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি সে ত্যাগ করে। সেই জন্য পরিবেশে গাছগুলো বলা হয় বেশি বেশি গাছ লাগান, তাহলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ বাড়বে, কার্বন ডাই অক্সাইড কমবে। কিন্তু এই দুটো ঘটনাই সে করে। কথাতে কথাতে এই দুটো লাইনে কোনো ভুল নাই আসলে। তুমি যখন চিন্তা করবা যে এই দুটো কাজই সে করে, কিন্তু আলটিমেটলি যখন তুমি হিসাব করে দেখবা যে সে আসলে পরিবেশে দিন শেষে কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে টেনে নেয়, অক্সিজেন দেয়। কারণ সালোক সংশ্লেষণে সে বেশি বেশি কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে আর বেশি বেশি অক্সিজেনকে ত্যাগ করে। বুঝাতে পারলাম? দুটাই সত্যি, কিন্তু দিন শেষে তুমি যদি নেট ইফেক্ট চিন্তা করো তাহলে প্রথম লাইনটা হলো বেশি সত্যি, এইটা মোর ট্রু, এটা বেশি সত্য। তুমি যদি নেট ইফেক্ট চিন্তা করো আলটিমেটলি এটা সত্য। ঠিক আছে, কিন্তু এই দুটো ঘটনাই কিন্তু সত্য, মানে আলটিমেটলি এইটা ঘটে পরিবেশে, কিন্তু ঘটনা দুটাই সত্য। ওকে, তাহলে আমরা এটা পড়ছিলাম, এই লাইনটা এখন আমাকে আবার লিখতে হবে যে খাদ্য প্লাস অক্সিজেন সে তৈরি করে শক্তি এবং তৈরি করে কার্বন ডাই অক্সাইড, এগুলো কোনো সমস্যা না। এখন কথা হলো খাদ্য আমরা 6 রকমের খাবার খাই। কি কি খাবার খাই? আমরা শর্করা জাতীয় খাবার খাই, আমরা খাবার খাই শর্করা জাতীয়। আচ্ছা, আমরা খাবার খাই আমিষ জাতীয়। আচ্ছা, আমিষ মানে মাছ মাংস ডিম। তারপর আমরা খাই স্নেহ জাতীয়, চর্বি, স্নেহ কথাটা হচ্ছে চর্বি কথাটা কতই না ভালো, দেখছো? এছাড়া আর কি খাবার খাই আমরা? এছাড়া খাই প্রত্যেক খাবার পানি লাগে, প্রত্যেক খাবারে লবণ লাগে, এবং আমরা ভিটামিনটা না বুঝেই সব খাবারের সাথে হয়তোবা কোনো কোনো খাবারের সাথে পাই। এখন প্রিয় ভাইয়া আপুটা, মোট পৃথিবীতে খাবার হলো এই 6 রকম। তুমি যে রকমই খাবার খাও ওইটা, এই তুমি এখন বাজার থেকে কি খাবার, নেম এনি খাবার, যে ভাইয়া আমার না মুরগির মাংস পছন্দ, কি খাবার? আমিষ জাতীয়। ভাইয়া মুরগি ফুরগি একদম বাজে, আমি এডি খাই না। আমার না আইসক্রিম পছন্দ। তুমি যদি আইসক্রিম দেখো, আইসক্রিম ইজ নাথিং বাট দুধ আর চিনির মিশ্রণ। তো দুধ হলো আমিষ আর চিনি হলো শর্করা, তো আলটিমেটলি এই দুটার মিশ্রণে এই খাবারটা তৈরি হলো। তারপর ভাইয়া এগুলোর কোনোটাই না, আমার না ভাইয়া নুডলস পছন্দ, পিওর শর্করা, এবং এই নুডলস বানাইতে কিছু পরিমাণ পানি, লবণ, ভিটামিন এবং চর্বি লাগে। আর তুমি যদি নুডলসের সাথে ডিম মিশাও, তাহলে যাই খাবার চিন্তা করো, খাবার মূলত 6 রকম। এখন তোমরা আমাকে বলো, আমি এখানে লিখেছি খাদ্য, তোমাকে যদি বলা হয় এইটাই এমসিকিউ, তোমাকে যদি বলা হয় যে
এই 6 রকম খাবারের মধ্যে এই বিক্রিয়াতে, এই শ্বসনের বিক্রিয়াতে অংশগ্রহণ করে কোন কোনটা? উত্তর করো। বা কোন কোন খাবার থেকে দিন শেষে শক্তি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? সবাই কমেন্ট করে জানাও এই 6 ধরনের খাবারের মধ্যে শক্তি উৎপন্ন হবে কোন কোন খাবার থেকে? সবাই বলো, নাম্বারগুলো কমেন্ট করো, নাম্বারগুলো কমেন্ট করো। সবাই উত্তর করো, সবাই উত্তর করো। তোমাদের মধ্যে যাদের বুদ্ধি বেশি তাদের জন্য কিন্তু ইশারাটাই এনাফ। তোমরা যদি ভালো করে খেয়াল করো, তোমাদের উত্তর কারোই হয় নাই আসলে। খেয়াল করো, দেখো আমি ইচ্ছা করি দুটো কালার আলাদা করে লিখেছি। একটা কালার গোলাপি বর্ণ, একটা কালার কমলা বর্ণ। তো এই যে গোলাপি বর্ণ এবং কমলা বর্ণ, প্রিয় ভাই ও বোনেরা, এই তিনজন এই বিক্রিয়াতে অংশ নিতে পারবে, এরা এই বিক্রিয়াতে অংশ নিতে পারবে না। এই তথ্যটা তোমাদের সবার জেনে রাখা উচিত। তাহলে উত্তর হলো 1+2+3। তুমি শুধুমাত্র এই 3 ধরনের খাবার থেকে শরীরে শক্তি পাবা, কিন্তু এই খাবারগুলো থেকে তুমি শক্তি পাবা না। পানি তোমার শরীরে, তুমি যদি পানি খেয়ে থাকো তার মানে কি? তাহলে তাহলে পানি খেয়ে তোমার বেঁচে থাকার কথা। তুমি ওই পানি খেয়ে আজীবনের জন্য বেঁচে থাকবা না। তোমার এই খাবারগুলো লাগবে শক্তি তৈরি করার জন্য। শুধু ভিটামিন, অনেকে এসে আমাকে বলে ডাক্তার সাহেব আমার কিছু ভিটামিন দেন, শরীরে একদম শক্তি নাই। ওকে কি তখন আমি বসে বসে এই বিক্রিয়াটা বুঝাবো যে এই ভিটামিন এই বিক্রিয়াতে কোনো ভূমিকা পালন করে না? কিন্তু আমি বুঝাই না। রোগীদের চাওয়া একটা বড় চাওয়া, শুধু এটুকু বলি ভিটামিন খাইলে যে শক্তি হবে ব্যাপারটা তো তা না। ও তাপসী রাবেয়া, তোমার উত্তর হয়েছে, আমি দেখিনি। ভেরি গুড রাবেয়া, ভেরি গুড। তাহলে ভিটামিন থেকেও আসলে শক্তি আসে না। তাহলে শক্তি আসে কোথা থেকে? লবণ থেকেও কোনো শক্তি আসে না। শক্তি আসে এই খাবারগুলো থেকে, এই খাবারগুলো থেকে প্রত্যক্ষভাবে। প্রশ্নটাই ছিল এই বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে কারা। ঠিক আছে, বুঝাতে পারলাম? তাহলে সবগুলো থেকে, একজন বলছে ভাই এটিপি তো শুধু গ্লুকোজ থেকে পাওয়া যায় না, এটাই তো জানতে হবে। এইটা ভাঙলেও এটিপি পাওয়া যাবে, চর্বি ভাঙলেও এটিপি পাওয়া যাবে। এইখানে তুমি যাই বসাও, তুমি যদি চর্বি প্লাস অক্সিজেন সমান কি? সমান এটিপি প্লাস কার্বন ডাই অক্সাইড। তুমি কি গরুর গোশত, তাই ভাই তুমি গোশত খাচ্ছ কেন? গোশত প্লাস অক্সিজেন সমান এটিপি প্লাস কার্বন ডাই অক্সাইড। তারপর তুমি কি খাইলা? গ্লুকোজ। গ্লুকোজের জন্য সত্য ভাত প্লাস অক্সিজেন সমান এটিপি প্লাস কার্বন ডাই অক্সাইড। ও ভাই ও বোনেরা, আমরা তো পরিপাক এবং শ্বসন চ্যাপ্টারে পড়েছি। তোমাদেরকে তো পরিপাক শ্বসন চ্যাপ্টার আমি নিজে নিজে ধরে ধরে পড়াইলাম। ভাই রে ভাই, তোরা সব খেয়ে বসে আছিস। সকল শর্করা জাতীয় খাবার তুমি যাই খাবা দিন শেষে গ্লুকোজে পরিণত হবে। সকল আমিষ জাতীয় খাবার দিন শেষে অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। সকল চর্বি জাতীয় খাবার দিন শেষে ফ্যাটি অ্যাসিড, এগুলো প্রত্যেকটা আমি সাইকেল 2 এ পড়াইছি, এবং গ্লিসারলে পরিণত হবে। এবং প্রত্যেকে দিন শেষে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটিপি ও কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। নাহলে তুমি এটা খাচ্ছ কেন? খেয়ে লাভ কি? আমাদের যে জিহ্বা দেওয়া হয়েছে মজা পাওয়ার জন্য, এইটাও এই জন্য দেওয়া হয়েছে যাতে তুমি খাও, মজার জন্য হলেও খাও আর খেয়ে দুনিয়াতে বেঁচে থাকো। প্রকৃতি চায় তুমি দুনিয়াতে বেঁচে থাকো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। প্রকৃতি চায় না জীবন বেঁচে থাকো, সেজন্য একটা আয়ুর পর তুমি মারা যাও। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকো, এইটা প্রকৃতি চায়।
ঠিক আছে, বুঝাতে পারলাম? ওকে, এখন তোমরা বলবা যে ভাইয়া এইগুলো কি মানুষের শ্বসনের জন্য নাকি উদ্ভিদের শ্বসনের জন্য? কোনো সন্দেহ নাই উদ্ভিদের শরীরে এই খাবারগুলো তৈরি হচ্ছে না, উদ্ভিদের শরীরে শর্করা তৈরি হয়, তো এইগুলো মানুষের জন্য, কিন্তু এইটা মানুষ প্লাস উদ্ভিদ দুইজনের জন্যই। আলটিমেটলি কি আমরা এই খাবারগুলো খাই, খেয়ে সেটা এইগুলোতে পরিণত হয় প্রত্যেকটারই দিন শেষে লক্ষ্য কি? এটিপি তৈরি করা। দিন শেষে সবাই, তোমরা যেহেতু এইচএসসি লেভেলে শুধুমাত্র এই বিক্রিয়াটা দেওয়া, তুমি যেই মুহূর্তে মেডিকেলে চান্স পাবা, তুমি যদি মেডিকেলে চান্স পাও তাহলে মেডিকেলে একটা সাবজেক্ট আছে বায়োকেমিস্ট্রি। তুমি এখন চাইলে তুমি বায়োকেমিস্ট্রি সাবজেক্টে ঢাকা ভার্সিটিতে তুমি বায়োকেমিস্ট্রিতে পড়তে পারো, মেডিকেলে পড়লেও তোমাকে বায়োকেমিস্ট্রি সাবজেক্ট পড়তে হবে। ওইখানে গিয়ে তুমি এই দুইটা দেখতে পাবা যে এগুলা থেকেও শক্তি উৎপন্ন হয়, বা রে বা সেই মজা তো। বা তুমি যদি ঢাকা ভার্সিটি কেমিস্ট্রিতে পড়ো তাহলেও তোমার এই জিনিস আজও কালো পড়তে হওয়ার কথা। বা আরো অনেক জায়গাতেই, সায়েন্সের অনেক জায়গাতেই তোমাকে ফাউন্ডেশন হিসেবে এই জিনিসগুলো পড়তে হবে, নাহিদ পড়তেই হবে। বুঝাতে পারলাম? ঠিক আছে, এখন তোমাদেরকে জিনিসটা খুব কঠিন বলে হচ্ছে, আমি তোমাদেরকে পৃথিবীটার জাস্ট বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করলাম, পৃথিবীটা চলতেছে কিভাবে, তোমাদেরকে জাস্ট বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করলাম যে তোমরা আদৌ জিনিসটা বুঝতে পারছো কিনা। আমি কিন্তু এখনো রোগে আক্রান্ত, আমার কিন্তু বাম চোখটাতে এখনো সমস্যা হচ্ছে, মাঝে মাঝে ব্যথা করে উঠছে, আমি ডাক্তার হওয়ার পরেও রোগে আক্রান্ত। আমি, তোমরা ছোট মানুষ, তোমরা একদম প্রত্যেকেই বেশিরভাগই নিষ্পাপ এই বয়সে, তারপরে কতটুকুই বা পাপ তোমরা আর করবা? খুব বেশি পাপ তোমরা এখনো করো নাই। তোমরা আমার জন্য মন থেকে দোয়া করো যাতে আল্লাহ আমাকে এই রোগ থেকে শেফা দেন, আমি যাতে মুক্তি পাই, এবং আমি আমার কাজে পুরোপুরি মনোনিবেশ করতে পারি। তোমরা আমার জন্য মন থেকে দোয়া করো, ঠিক আছে? প্লিজ, প্লিজ। ওকে, তোমাদের কাছ থেকে আমি তোমাদের কাছে দোয়া চাচ্ছি। তাহলে প্রিয় ভাইয়া আপুটা, দ্যাটস ইট। তাহলে আমরা যেটা পড়লাম সেটা হলো এই যে আমরা যত ধরনের খাবার খাই, উদ্ভিদের তো ভাইয়া, উদ্ভিদের তো উদ্ভিদের শুধুমাত্র শর্করাটাই, কিন্তু মানুষের মানুষের কি, মানুষের বাকিগুলো থেকেও শক্তি উৎপন্ন হয়, নাহলে তুমি এগুলো খাওয়ার কোনো কারণ নাই। এবং উদ্ভিদ এই পানি আর লবণকে কাজে লাগায়, এই শর্করা তৈরি করে লক্ষ্যটা কি আলটিমেটলি এইটা। বুঝতে পারলাম? তাহলে এটা কেন পড়ালাম জানো? কারণ এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখান থেকে একটা এমসিকিউ আসবে এইরকম, শ্বসনে অংশ নেয় না কোনটি? তাহলে তোমরাই বলতে পারবা, দেখি বলো, শ্বসনে অংশ নেয় না কোনটি? তোরাই বল, আমার এমসিকিউ গুলো কেমন যেন, বল তোরাই বল, শ্বসনে অংশ নেয় না কোনটি, বল। সাবাস ফারিয়া এবং মিম, কিছু কিছু স্টুডেন্ট আমাকে খুব বেশি ভালো, আমার খুব ভালো লাগে এরা। ভেরি গুড, যারা 1 2 4 উত্তর করছো তারা ফ্যান্টাস্টিক, উত্তরটা 1 2 4। এই লেভেলের কনফিডেন্স আসার মাত্র হলো তুমি জিনিসটা পুরোপুরি বুঝো। তুমি 1 2 উত্তর করছো, শুধু 1 উত্তর করছো, থ্যাংক ইউ সো মাচ। হবে না ভাইয়া, হবে না। 2 3 4 কে কে উত্তর করলা? চর্বি তো অবশ্যই শ্বসনে অংশ নেয়। কি বলো, উত্তর তো 1 2 4, ইচ্ছা করেই তো দিলাম। তাহলে উত্তর 1 2 4।
আচ্ছা, তাহলে ভুল হতেই পারে, কিন্তু এরকম ভুল এক্সপেক্টেড না। ঠিক আছে, ওকে ভাইয়া। মেডিকেল ব্যাচ, তোমরা এখনো প্রথম বর্ষ, দেখলাম যে অনেকেই মেডিকেল ব্যাচ চালু করছে, ঠিক আছে, কিন্তু বাস্তবতা কি জানো? বাস্তবতা হলো যে একাডেমিক পড়াটা খুব ভালো করে পড়লে মেডিকেল ব্যাচ একটু পরবর্তীতে শুরু করাটাই উচিত। তোমরা এখনো প্রথম বর্ষ, এটা এখনো আমি তো অলরেডি বললাম যে এটা এখনো আগস্ট মাস, ডিসেম্বরে গিয়ে তোমাদের, নভেম্বরের মধ্যে তোমাদের আশা করি সব পড়া শেষ হবে, শর্ট প্লাস এক্সট্রা সিলেবাস আমার সাথে। ডিসেম্বর থেকে তোমাদের বিভিন্ন মেডিকেল ব্যাচ প্লাস রিভিশন ব্যাচে ভর্তি হওয়া উচিত। সে যাই হোক, যাই হোক ভাইয়া, ভাইয়া পানি, লবণ এবং ভিটামিন থেকে কেন শক্তি উৎপন্ন হয় না? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন হতে পারে যে পানি, লবণ এবং ভিটামিন থেকে কেন শক্তি উৎপন্ন হয় না। সো শক্তি, এক নম্বর কথা হলো যে পানির মধ্যে শক্তি উৎপন্ন করার মতো এখানে এই পরিমাণ রাসায়নিক বন্ধন নাই। হ্যাঁ, মানে এটা ভেঙে যে শক্তি উৎপন্ন হবে এই পরিমাণ কোনো কিছু এটার ভিতরে নাই। এক একটা শর্করা জাতীয় খাবারের মধ্যে যে পরিমাণ বন্ধন আছে সেটা ভেঙে পরবর্তীতে এটিপি উৎপন্ন হয়। একইভাবে লবণের জন্য এই যে সোডিয়াম ক্লোরাইড, এইটা থেকেও ভেঙে যে পরিমাণ, এটার মধ্যে আহামরি কিছু নাই। আর ভিটামিন গুলো থেকেও একই কথা, যে ভিটামিন গুলো প্রত্যক্ষভাবে শক্তি উৎপন্ন করে না, তবে খুব গুরুত্বপূর্ণ, এরা সরাসরি কোনো শক্তি উৎপন্ন করে না, কিন্তু এরা ছাড়াও আবার শক্তি উৎপন্ন হতে পারবে না। এরা ছাড়া কিন্তু আবার শক্তি উৎপন্ন হবে না, এরা পরোক্ষভাবে সাহায্য করবে। কোন, যেমন জীবদেহের 90 ভাগে পানি, যদি পানি শূন্যতায় লোকটা মরেই যায়, শক্তি উৎপন্ন হবে কিভাবে? লবণ, এই যে সোডিয়াম, এই যে ক্লোরাইড, এরা বিভিন্ন জায়গায় আয়ন হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে, ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন গুলা বিভিন্ন এনজাইমের কোএনজাইম হিসেবে কাজ করে, শক্তি উৎপন্ন করতে তারা, এরা সবাই সাহায্য করে। তবে সাহায্যটা কি? প্রত্যক্ষ সাহায্য না, সাহায্যটা ভাইয়া, সাহায্যটা হলো পরোক্ষ সাহায্য। এরা পরোক্ষ একটা সাহায্য করে। সাহায্যটা কিরকম সাহায্য? পরোক্ষ সাহায্য। এরা সবাই একটা পরোক্ষ সাহায্য করে। ঠিক আছে, বুঝাতে পেরেছি? পরোক্ষ, অন্য কালার লিখতে গেলাম, হলো না। তো প্রত্যক্ষভাবে কেউ শক্তি উৎপন্ন করতে পারে না। ওকে, ঠিক আছে, ডান। তাহলে এখন আমি যেগুলো পড়াইলাম ভাই, এগুলো কোথা থেকে পড়ালেন? আমাদের বইয়ের অনেক কিছু পড়া শেষ, এখন তুমি এই প্যারাটা যে পড়বা তোমার কাছে ভালো লাগবে যে আর এগুলো তো আমি পারি। শ্বসন, যার অর্থ রেসপিরেশন, রেসপিরেশন মানে শ্বাস নেওয়া। সহজ বাংলা এইটুকু মনে রাখবা, হোয়ার এভার ইউ সি শ্বসন, ঘটনা যাই ঘটুক, মূল কথা কিন্তু অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ। খেয়াল করো বিক্রিয়াটাতে, দেখো অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ, যেখানেই শ্বসন দেখবে মূল কথা ভাইয়া এইটা। বহি শ্বসন, অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ। তো আমাদের শরীরে শ্বসন দুই রকম, একটা বহিঃশ্বসন, একটা অন্তঃশ্বসন। তুমি যদি বলো গাছের শরীরেও শ্বসন কয় রকম, বাস্তবে আসলে গাছের শরীরেও শ্বসনটা দুই রকমই। তো আমাদেরটা আগে দেখো, বহিঃশ্বসন কোনটা? এই যে নাকের মাধ্যমে ফুসফুসে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ। আর অন্তঃশ্বসন কোনটা? কোষের ভিতরে একটা কোষ, ওই কোষের মধ্যে ওই অক্সিজেনটা ঢুকলো, ঢুকে শক্তি তৈরি করলো, মানে এই বিক্রিয়াটা করলো, আলটিমেটলি এটাই তো অন্তঃশ্বসন। কার্বন ডাই অক্সাইড ত্যাগ, সেটাই আলটিমেটলি বের হবে। ওই ঘটনাটা ফুসফুসে যখন ঘটে তখন নাম বহিঃশ্বসন, যখন ওটাই কোষে ঘটে শক্তি উৎপন্ন হয় মূলত কোন প্রক্রিয়ায়? অন্তঃশ্বসন প্রক্রিয়ায়। উদ্ভিদের জন্য একই কথা, গাছের পাতা দিয়ে অক্সিজেন ঢুকলো, কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল, এটা গাছের বহিঃশ্বসন। আবার গাছের প্রত্যেকটা কোষে অক্সিজেন ঢুকলো, কার্বন ডাই অক্সাইড বের হলো, এইটা অন্তঃশ্বসন। এই জায়গাতে আমরা যতগুলো শ্বসন পড়বো, আমরা মূলত এই কোষের শ্বসনটা পড়বো। কোষ, আমরা কোষের শ্বসনটা পড়বো। ঠিক আছে, কোষের শ্বসনটা আমরা পড়বো, যেখানে অক্সিজেন ঢুকবে কোষের মধ্যে, কোষের মধ্যে লুকিয়ে থাকা খাদ্যটাকে ভাঙবে, ভেঙে শক্তি উৎপন্ন করবে, করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে,
সেই কার্বন ডাই অক্সাইডটা কোষ থেকে বের হয়ে যাবে, তারপর পাতা দিয়ে বের হয়ে যাবে, বা মানুষের ক্ষেত্রে সেটা নাক দিয়ে ফুসফুসের মাধ্যমে বের হয়ে যাবে। তাহলে আমাদের শরীরে কিভাবে ঘটনাটা ঘটে জিনিসটা কি বুঝতে পেরেছো? এটা হলো শ্বসন বা রেসপিরেশনের ইতিবৃত্ত। এই বেসিক আইডিয়াগুলো না বুঝে শুধু বিক্রিয়া মুখস্থ করে কোনো লাভ নাই। এইটা হলো শ্বসনের একদম মেইন আইডিয়া, শ্বসনের একদম মূল আইডিয়া। তাহলে আশা করি এইটা আমরা বুঝে গেছি। ওকে, ঠিক আছে। মাত্র আমাকে একজন পাঠালো, মানে অনলাইনে পড়ানো। আমি যখন 2018 সালে ডিএমসি ড্রিমার্স অ্যাপ লঞ্চ করি, তখন তখনও আমি আসলে বুঝি নাই যে অনলাইন এডুকেশন যেটাকে বর্তমানে, তখন এটার নাম, তখন এটাকে আমি ব্যক্তিগতভাবে এডটেকই বলতাম, কিন্তু বর্তমানে এডটেক নামটা সবাই এখন আরো বেশি বলছে। কিন্তু এই যে এডটেক বা অনলাইনে পড়ানো, এটার ভালো দিক হলো যে তুমি তোমার পরিবারের কাছে থেকে দেশের তোমার জায়গায় বসে দেশের বিভিন্ন জায়গায় দেখা যাবে যে ঘুরে ঘুরে দেশে 64টা জেলে কেউ না কেউ আমাকে চেনে, কেউ না কেউ আমার স্টুডেন্ট। তো অনেক স্টুডেন্টের কাছে তুমি চাইলেই তোমার সার্ভিসটা, তোমার কথাটা, তোমার ভয়েসটা পৌঁছে দিতে পারো। কিন্তু ঝামেলা হলো এই প্রফেশনের একটা খুব বড় ধরনের প্রফেশনাল হ্যাজার্ড আছে। প্রত্যেক কাজের একটা করে, প্রত্যেক কাজেই কোনো না কোনো প্রফেশনাল হ্যাজার্ড থাকে। যেমন মনে করো পুলিশের প্রফেশনাল হ্যাজার্ড কি? এই যে দেখো, এই আন্দোলনে কতজন পুলিশ মারা গেছে, 20+ বা 30 জনের মতো পুলিশ মারা গেছে। এটা হলো পুলিশের প্রফেশনাল হ্যাজার্ড। ডাকাত ধরতে গেল, ডাকাতরা পুলিশ গুলি করলো, ডাকাত ওই পাশে গুলি করলো, পুলিশ মরে গেল। এইটা তার কাজের হ্যাজার্ড। হ্যাজার্ড বলতে ক্ষতিকর দিক। প্রত্যেক পেশার এরকম কিছু নেগেটিভ দিক আছে যেগুলো তাকে মেনে নিয়ে ওই পেশাটাতে চালাতে হয়। কিন্তু গত 1-2 বছর ধরে এই এডটেকের প্রফেশনাল হ্যাজার্ডটা ভাই সবচেয়ে ভয়ঙ্কর। এইখানে সম্মান নিয়ে টিকে থাকা খুব কঠিন। এইখানে অসম্মানিত হতে হবে তোমাকে প্রতি পদে পদে, এবং তোমার পার্সোনাল লাইফ হবে সবার প্রচন্ড আগ্রহের বিষয়। বাস্তব জীবনে তুমি কি করলা না, কি পড়াচ্ছ ক্লাসে ডাজন্ট ম্যাটার। ক্লাসে কি পড়াচ্ছ সেইটা পরে, তুমি বাস্তব জীবনে কেন ফেসবুকে পোস্ট করছো বা কেন ফেসবুকে পোস্ট করনি, কার সাথে কি ছবি তুলছো, কার সাথে কি ছবি তুলোনি, কার সাথে চ্যাটিং করছো, কি করছো, তোমার বাস্তব জীবন বলে কোনো কিছু থাকতে পারে না। বা থাকলেও সেটা যতদিন পর্যন্ত গোপন আছে ততদিন পর্যন্ত বাস্তব। যেই মুহূর্তে সেইটা তুমি ফেসবুকে শেয়ার করলা, থ্যাংক ইউ সো মাচ, ওটা একটা পাবলিক প্রপার্টি। একদম যা হচ্ছে বর্তমানে স্টুডেন্ট শিক্ষকের মধ্যে সম্পর্কের অবনতির চূড়ান্ত, এবং এগুলো মূলত বিজনেস রাইভালরির জন্য বেশি হচ্ছে। মূলত এগুলো কোনো একটা পক্ষ আরেকটা পক্ষের বিরুদ্ধে এটাকে উস্কে দেয়, তারপর সাধারণ ছাত্ররা সেটাকে মজা পাওয়ার জন্য চূড়ান্ত লেভেলে করে। এইটা ততক্ষণ পর্যন্ত মজা, ওই স্টুডেন্টটা মজা পাবে যতক্ষণ পর্যন্ত এটা ওর সাথে না হয়। ওর সাথে যেদিন এটা হবে, জোর একটা পার্সোনাল ছবি তুমি সকল কমেন্টে দিচ্ছ, আমাদের বিভিন্ন শিক্ষকের দেখবে যে ব্যক্তিগত ছবিগুলো বিভিন্ন কমেন্টে বারবার করে পোস্ট করতেছে, এবং কার ব্যক্তিগত জীবনে কার ডিভোর্স হলো, কার প্রেম ভাঙলো, কে কোথায় কি করছিল, বাপ রে বাপ। গত 1-2 বছর ধরে ব্যাপারটা এতটা নষ্টামির পর্যায়ে চলে গেছে, মানে এতটা নষ্টামির পর্যায়ে চলে গেছে যে কি বলবো। এখন টিচাররা কে কোথায় কার সাথে প্রেম করছিল, কার সাথে কখনো ধোকা করছিল কিনা, এইগুলা মনে হয় খুঁজে বের করার জন্য ডিটেকটিভ শুরু হয়েছে। মানে এদের কাজ হলো এখন এদেরকে জাস্ট বিপদে ফেলা। বাপরে বাপ পরিস্থিতি। এখন আমার লক্ষ্য হলো কোনো মতে যতদিন পড়াবো, যতটুকু সময় পড়াবো, যতটুকু সম্মান আছে কোনো মতে সম্মান সহ ফিরে যাওয়া, সম্মান সহ টিকে থাকা। আমার মনে হয় বাকিদেরকে এইরকম সাফার করতে হয় না, বাকি কোনো শিক্ষককে এই লেভেলের সাফার করতে হয় না। তবে হ্যাঁ, এটা শুধু যে শিক্ষকরা অনলাইনে তা না, এটা খুব বেশি বলা হবে। অনলাইনে যাদেরকে মানুষ চেনে, তথাকথিত যারা সেলিব্রিটি, ওদেরও একই কথা, পার্সোনাল লাইফ বলে কোনো কিছু নাই, পাইলে ওটা পাবলিক প্রপার্টি। এবং কিছু একটা ভুল করছে সবাই মিলে গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার।
কিছু একটা ভুল করলো 14 গোষ্ঠীর উদ্ধার গালি দিয়ে, মানে ওর চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে নাই। অথচ যে গালি দিচ্ছে ওর ইনবক্স ঘাটলে দেখা যাবে যে ও কত বড় দুষ্ট, কত বড় নষ্ট। এটাই বাস্তব। ফেসবুকে সবাই হলো সাধুর একদম চূড়ান্ত, বাপ রে বাপ। ফেসবুকে যারা অন্যকে গালি দেয় সেই লেভেলের সাধু, নীতি কথা, নীতি কথার চূড়ান্ত মারায়। বাস্তবে দেখা যাবে যে ও সবচেয়ে বড় দুষ্ট, সবচেয়ে বড় ভণ্ড। আমার কাছে ব্যক্তিগত মনে হয় যার ন্যূনতম সেন্স আছে, ন্যূনতম ভদ্রতা আছে, রুচিবোধ আছে, সে ফেসবুকে বা যে কোনো মাধ্যমে এইভাবে কাউকে নিয়ে লিখতে পারে না, কাউকে নিয়ে বলতে পারে না। এটাই বাস্তব। যার এগুলা, যার রুচির অবস্থা করুন, বাস্তব জীবনে চূড়ান্ত ফাউল অবস্থা যার, বাস্তব জীবনে যে একদম ডিপ্রেসড, যেই বরং মনে করো প্রেমের ছ্যাঁকাটাকে খেয়ে বেকা হয়ে আছে, সে এগুলা নিয়ে আরো বেশি নেড়ে বেশি মজা পায়। আরেকটা তো থাকেই বিজনেস রাইভালরি। তো এর থেকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখনো প্রচন্ড অসম্মানিত হওয়া, যে কোনো একটা ইস্যু, সত্য হোক মিথ্যা হোক, তোমার বিরুদ্ধে একটা মিম বানাই দিল, এরপর সেটা খালি শেয়ার হচ্ছে, কারণ মানুষ নেগেটিভিটি পছন্দ করে। আল্লাহ না করুক, এগুলো খুব রিস্কি। এবং পার্সোনাল লাইফ, ও মাই গড, কি আর বলবো। আমি জানি না যে তোমরা আমার সাথে একমত কিনা। তো আমি মাঝখানে চেয়েছিলাম যে আমি কিছু কিছু কন্টেন্ট বানাবো, ডাক্তারি কন্টেন্ট, যেগুলো জনসাধারণকে এটা, এবং পরবর্তীতে আমি তো আজীবন পড়াবো না। এবং এখন আমি এই মুহূর্তে তোমাদের যতক্ষণ ক্লাস নেই ঠিক আছে, কিন্তু আজ থেকে 2-3 বছর আগে আমার ক্লাস নেওয়ার যে পরিমাণ মনে করো এনার্জি, শক্তি, আস্তে আস্তে তো সেটা কমছে। 5 মিনিট করে হলেও তো কমছে। যতক্ষণ আমি ক্লাস নেই ততক্ষণ আমার মনে হয় যে আমি এটাই সবচেয়ে ভালো পারি। এখনো পর্যন্ত আমাকে যদি কেউ বলে যে ভাইয়া আপনি সবচেয়ে ভালো কি পারেন, আমার এখনো মনে হয় যে আমি স্টুডেন্টদের সামনে অফলাইনে যতদিন ক্লাস নিয়েছি আমার ফ্যান্টাস্টিক লাগতো। মনে করো সকাল 8টায় ক্লাস শুরু হতো, 7টায় অফলাইনে নেওয়া শুরু করতাম, সেই সন্ধ্যা 7টা বা 8টা পর্যন্ত দিনে 5টা ক্লাস 10 ঘন্টা টানা দাঁড়িয়ে নিতে হতো। এখন তো অনলাইনে আসার পর অনেক সহজ, অনেক আরাম। দিনে সর্বোচ্চ 1টা বা 2টো ক্লাস অ্যাডমিশনের সময়, কতই না আরাম। মাঝে মাঝে বসা যায়, জোরে জোরে চিল্লাতে হয় না, তুমি তোমার ঘরে বসে আরাম করে নিতে পারো, আমি এসি রুমে নিতে পারি। অফলাইনে অনেক পরিশ্রম করে এসেছি, কিন্তু আজ থেকে 5-7 বছর আগে যে পরিশ্রমটা আমি করতাম, সেটা তো আস্তে আস্তে সেটা ভাটা পড়বে। কিন্তু ক্লাস নেওয়া আমার সবসময় ভালোবাসার জায়গাতে থাকবে। কিন্তু আজ যখন নিতে পারবো না, তখন আমি চিন্তা করছিলাম যে আমি একটা আমি ভাবছি যে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করব। ও মাই গড, দেখলাম যে না, বিখ্যাত হওয়ার কোনোই দরকার নাই। মানুষ আমাকে না চিনুক, কত ভালো। মানুষ আমাকে একদমই না চিনুক, আমার কাছে এইটাই এখন বেশি ভালো লাগে। মানুষ বেশি চিনলে, যে মানুষ বেশি ঈর্ষা করে, মানুষ বেশি ঘৃণা করে, মানুষ বেশি ক্ষতি করার চেষ্টা করে, এইটার প্রমাণ আমি গত 1 মাসে তো আরো বেশি পাইছি। গত 1-1.5 বছর প্রচুর দেখছি। মনে করো অনলাইনে সবচেয়ে বেশি জন মানুষ অপারকে চেনে। অপারকে প্রত্যেকটা দিন যা না তা, যা কিছু হচ্ছে অপারকে গালি। মানে ও কিভাবে এটা মেনে নেয়, আমি মাঝে মাঝে ওর সাথে কথা বলি, খুব অবাক হই। ও এগুলা মনে হয় এখন দেখাই বন্ধ করে দিছে, এত খারাপ খারাপ কথা বলা হয়। আমাদের একজন বড় ভাই, আমার খুব প্রিয় বড় ভাই, রাজীব ভাইকে নিয়ে কয়েকদিন ধরে যা ইচ্ছা তা লেখা হলো, মানে যা না তা, যা খুশি তাই লেখা হলো। কি বলবো। তো যাকে মানুষ যত বেশি চেনে, তাকে নিয়ে তাকে টেনে নামাইতে মানুষ সবচেয়ে বেশি মজা পায়। এখন আমার লক্ষ্য হলো একদম সাধারণ থাকা, একদম যতটুকু কম জানানো যায়। কিন্তু ঝামেলাটা কি, এমন একটা পেশায় আছি, তোমাকে মানুষ চেনে না। তুমি যদি হাতি ঘোড়াও পড়াও, তুমি ভাই একদম ভুয়া, তোমার কেউ চিনে না। অনলাইনে মার্কেটটাই চলে হলো, অনলাইনে চলেই হলো যে কাকে মানুষ সবচেয়ে বেশি চেনে, কার সবচেয়ে বেশি হাইপ, এবং যাকে সবচেয়ে বেশি চেনে, যার সবচেয়ে বেশি হাইপ, তার পার্সোনাল লাইফ এবং তার সম্মান নিয়েই সবচেয়ে বেশি টানাটানি। এখন এই যে প্রফেশনাল হ্যাজার্ডটা, এটা খুব ভয়ঙ্কর। আমার মনে হলো যে তোমাদের সাথে এটা শেয়ার করা দরকার। তো আমি সেফ আছি, দ্যাটস ট্রু, আমি সেফ থাকতে চাই ভাই। এগুলো এত বেশি অসম্মান, এগুলো মেনে নেওয়া খুব কঠিন। হাঁটুর বয়সী পোলাপান যা যা কমেন্ট করে তোমাকে নিয়ে, থ্যাংক ইউ সো মাচ, এগুলো মেনে নেওয়া খুব টাফ। তোমাদেরকে এটুকু বলবো যে তুমি সম্পূর্ণ কোনো কিছু না জেনে ফেসবুকে আরেকজনকে নিয়ে কমেন্ট করো না। দিন শেষে এখন তো আর ওসব টিজিএফআই নাই, বা এগুলো কাউন্ট হবে না, আমি সেসব বলছি না। বাট তুমি যদি ধর্মীয় ভাবেও চিন্তা করো,
এটা তুমি আরেকজনের বিরুদ্ধে একটা খারাপ কথা বললে দিন শেষে এটা কোনো না কোনো ভাবে তোমার উপরে এটা কখনো না কখনো ফেরত আসবে। আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে কখনো কোথাও কোনো কমেন্ট লাইক কিচ্ছু দেই না, নেভার এভার। শুধুমাত্র প্রাইভেট গ্রুপে তোমরা যারা অ্যাড হয়েছো তাদের প্রাইভেট গ্রুপে, এবং শুধুমাত্র কাজের পোস্ট, ক্লাস নিব না, এই যে এটা দিয়ে এই নোটটা দিলাম, এই টাইপের। এছাড়া কোথাও কখনো কোনো লাইক দিই না, আমি কোনো কমেন্ট করি না, কোনো কিছু শেয়ার করি না। আমি এটা এমন না যে গত 1 মাস বা 1.5 মাস ধরে করিনি। তোমরা যদি অতীতে চলে যাও, আমার ফেসবুক আইডি কেউ যদি ঘাটে চূড়ান্ত ভাবে, দেখবে যে আমি এটা একদম করি না। একান্তই আমার খুব কাছের লোকজন, বন্ধু বান্ধব যারা ফ্যান্টাস্টিক কোনো কিছু একটা অর্জন করেছে তাদেরকে মাঝে মাঝে আমি কংগ্রাচুলেশন দেই, সেটাও খুব বুঝে শুনে কংগ্রাচুলেশন দেই, সেটাও আমি বাস্তবে দেই না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রহম করুক। প্রিয় ভাই আপুরা, তো এটা কেন এই আলোচনাটা মাথায় আসলো জানি না, হঠাৎ করে মনে হলো। যাই হোক, তাহলে আমরা পড়ছিলাম কোনটা, শ্বসন 2 রকম, রাইট? একটা বাইরেরটা আর একটা ভেতরেরটা, তাই না? ঠিক আছে, তো এই যে আমরা পড়বো মূলত ভেতরেরটা। এই যে একটা কোষে অক্সিজেন ঢুকবে, খাবার ঢুকবে কোষটাতে, এই কোষের মধ্যে খাবার এবং অক্সিজেন মিলিত হবে, তৈরি করবে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড। এরপর কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাবে। এই তো ভাইয়া, ঠিক আছে, এইটাই আমাদের মেইন বিষয়। এটা কোথায় ঘটে? এইটা ঘটে কোষের মধ্যে। এইটা এখন কার কোষ? এটা উদ্ভিদ কোষও হতে পারে, এটা উদ্ভিদ কোষ হতে পারে, এটা প্রাণী কোষও হতে পারে, কিন্তু মেইন ঘটনা এটাই হলো শ্বসনের বিক্রিয়া। তো দেখো এই কথাগুলো প্রত্যেকটা জায়গায় বলা আছে। তো দেখো, চলো শুরু করা যাক। তাহলে শ্বসন কাকে বলে? শ্বসন হলো শক্তি নির্গমনকারী কিছু জারণ বিজারণ বিক্রিয়ার সমষ্টি, যে প্রক্রিয়ায় জীবের জটিল জৈব যৌগ মানে খাদ্যবস্তু জারিত হয় এবং জারিত হয়ে শক্তিতে পরিণত হয়। সেই খাবারের শক্তিটা, খাবারের মধ্যে থাকা স্থিতি শক্তিটা গতিশক্তি বা রাসায়নিক শক্তিতে পরিণত, তাকে বলা হয় শ্বসন। এই যে খাদ্য, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, শক্তি, মেইন বিক্রিয়া। এই বিক্রিয়াটা লিখতে পারতে হবে, এই বিক্রিয়াটা লিখতে পারতে হবে। দেখতে পাচ্ছ কোথায় শ্বসন হয়? প্রত্যেকটা জীবন্ত কোষে দিন রাত 24 ঘন্টা শ্বসন চলে। কোষের কোন জায়গায়? কোষের 2টা জায়গায়। এইটা হলো কোষ, এটা হলো নিউক্লিয়াস, আর এটা হলো সাইটোপ্লাজম, আর এটা হলো মাইটোকন্ড্রিয়া। শ্বসন চলে 2টা জায়গায়, একটা হলো সাইটোপ্লাজম আর একটা হলো মাইটোকন্ড্রিয়া। এই 2টা জায়গার নাম বলতে হবে, একটা হলো সাইটোপ্লাজম আর একটা মাইটোকন্ড্রিয়া। এই 2 জায়গায় শ্বসন চলে, আমরা এটা পড়বো। ঠিক আছে, বুঝাতে পারলাম? ওকে, ঠিক আছে। এরপর দেখো শ্বসনিক বস্তু কোনটা কোনটা? শর্করা, প্রোটিন, চর্বি। যা যা বললাম, কোন কোন খাবার শ্বসনিক বস্তু যেগুলা থেকে শক্তি উৎপন্ন হবে, আগেই পড়ালাম। কোনটা কোনটা প্রিয় ভাই ও বোনেরা? কোনটা কোনটা? শর্করা, প্রোটিন বা আমিষ আর চর্বি। এই যে, তাহলে দেখো দেখা যাচ্ছে এর সাথে জৈবিক অ্যাসিড, এইটা অ্যাড করে নিবা। জৈবিক অ্যাসিড, এইটা অ্যাড করে নিবা, জৈবিক অ্যাসিড। যদিও আলটিমেটলি এগুলোকে জৈবিক অ্যাসিড, যেমন কি জৈবিক অ্যাসিড কি, একটা জৈবিক অ্যাসিড উদাহরণ দেয় অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার। আমরা ভিনেগার খাই না, সবচেয়ে কমন উদাহরণ যেটা আমরা খাই, সরাসরি খাই। এছাড়া আরো বিভিন্ন জায়গাতে বিভিন্ন জৈবিক অ্যাসিড থাকে। তো এই 4টা হলো শ্বসনিক বস্তু। এইগুলা থেকে কি আসবে? শক্তি আসবে। দেখতে পাচ্ছ এখান থেকে এমসিকিউটা আসবে। পানি, ভিটামিন, এগুলো কিন্তু শ্বসনিক বস্তু না। কোষের শক্তির উৎসের নাম কি? এটিপি। এটিপি কে কি বলা হয়? এইখানে এইগুলাই লেখা আছে, ঠিক আছে? ওকে ওকে, এখন দেখো প্রশ্ন হতে পারে যে শক্তির প্রয়োজন কেন, এইটা এমসিকিউ আসতে পারে। অক্সালিক অ্যাসিড, হ্যাঁ এগুলো সবই জৈবিক অ্যাসিড, এগুলা থেকে শক্তি উৎপন্ন হয়। দেখো লেখা আছে 3টা কারণে কোষের শক্তি লাগে। দেখো, ডিএনএ বানাইতে, আরএনএ বানাইতে, প্রোটিন বানাইতে, এগুলা বানাইতে প্রত্যেকটাতে শক্তি লাগে। তারপর এই যে সক্রিয় ট্রান্সপোর্ট প্রক্রিয়া, তোমরা বলবো ভাই সক্রিয় ট্রান্সপোর্ট প্রক্রিয়া এগুলো আবার কি জিনিস?
এইগুলা তো বুঝি না। সক্রিয় ট্রান্সপোর্ট প্রক্রিয়া ইজ নাথিং। এই যে একটা কোষ, এইটা আরেকটা কোষ, এইটা আরেকটা কোষ। ধরো এইখান এই চলে গেল রক্ত, এই রক্ত থেকে কে প্রবেশ করবে? ধরো এই রক্ত থেকে গ্লুকোজ প্রবেশ করবে, গ্লুকোজ। এই যে রক্ত থেকে গ্লুকোজটা এইখানে প্রবেশ করবে কোষের মধ্যে, চাইলেই কি প্রবেশ করতে পারবে? ব্যাপারটা হলো চাইলেই প্রবেশ করতে পারে না। এইখানে গেটে ঢুকতে কিছু টাকা খরচ হয়, এইখানে ঢুকতেও কিছু শক্তি লাগে, কোষের মধ্যে ঢুকতে, কোষ থেকে বাইর হইতে যে কোনো কিছুর শক্তি লাগে। যখনই কোনো কিছু ঢুকতে বেরোতে শক্তি লাগে তখনই সেটাকে বলা হয় সক্রিয়। আর ঢোকা বের হচ্ছে যে এটাকে বলে ট্রান্সপোর্ট। তাহলে এটাকে বলে সক্রিয় ট্রান্সপোর্ট বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে প্রত্যেকটাতে শক্তি লাগে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের কোষের মধ্যে কোনো কিছু প্রবেশ করা, কোনো কিছু বের হতে সব সময় শক্তি লাগে, বেশিরভাগ সময় শক্তি লাগে। এইগুলা চালাতে কিন্তু তোমার বেঁচে থাকতে হবে, এগুলোর জন্য প্রত্যেকটা শক্তি লাগে। এছাড়া কোষের মধ্যে জিনিসপত্রকে, ক্রোমোজোমকে, তারপর প্রোটিন তন্তুকে এদিক ওদিক পরিচালনা, কোষের মধ্যে জিনিসপত্র এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, কোষের মধ্যে আদান প্রদান করার জন্য শক্তি লাগে। ভাইয়া টাকা ছাড়া তুমি একটা দিন দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না, এটাই বাস্তব। তোমাকে আজকে আজকে এই মুহূর্তে একদম শূন্য টাকা দিয়ে ছেড়ে দেওয়া হলো পৃথিবীর পথে প্রান্তরে। হ্যাঁ, তুমি বেঁচে থাকতে পারবে না, একদিন বেঁচে থাকতে পারবে না তা না, মানে তুমি চলার মতো চলতে পারবে না টাকা ছাড়া একটা মুহূর্ত। তুমি না খেয়ে খেয়ে চলতেই পারবা ভিক্ষা করে, কিন্তু ভিক্ষা তো আলটিমেটলি, ভিক্ষা করে তো তুমি যে জিনিসটা নিলা সেটার বিনিময় তো টাকা, একটা বিনিময় মূল্য তো আছে। তুমি হোটেলে গেলা, ভাই আমাদের ভাত দেন, তোমার 10 টাকার ভাত দিল, আলটিমেটলি তো 10 টাকার একটা ইস্যু আছে। তো টাকা ছাড়া যেমন তুমি দুনিয়াতে আসলে টিকতে পারবে না, বাস্তবতা হলো শক্তি ছাড়া কোনো কোষ বাঁচতে পারবে না। তো শক্তি কেন লাগে? এই বড় তিনটা দাগে, এই তিনটা কারণে শক্তি লাগে। বুঝাতে পারলাম? ঠিক আছে, ওকে। সো দ্যাটস ইট, এই কথাটা বলা হয়েছে। তাহলে আমরা আইডিয়া পেয়ে গেলাম, শ্বসনের এখানকার প্রত্যেকটা কথা আমরা বুঝে গেলাম, এবং এইগুলা, এই বিষয়গুলা উদ্ভিদের জন্য দরকার, প্রাণীর জন্য দরকার। তাহলে এই হলো শ্বসন, রাইট? এখন আমরা একটা মেইন কথা জানবো। তাহলে শ্বসনের বিক্রিয়াটা চলো দেখি, বিক্রিয়াটা লিখি। C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন মিলিত হলো, মিলিত হয়ে চাইলে পানি অ্যাড করতে পারো, বাট বাস্তবতা হলো পানির যে গুরুত্বপূর্ণ, পানি রাখলে রাখলা, না রাখলে নাই, রাখতে পারো, রাখতে হবে, বাট পানি অ্যাড করে আর গ্যাঞ্জাম না বাড়াই। তো গ্লুকোজ, তুমি তাকায় দেখো, প্লাস অক্সিজেন থেকে এটিপি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এইটাই তো আমরা এতক্ষণ ধরে পড়তেছি। তাহলে শ্বসন মানে অক্সিজেনের সাহায্যে খাবার ভেঙে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা। এতক্ষণ ধরে চিল্লাইলাম, বাপরে বাপ, চিৎকার করতে করতে জানটাই বের করে দিলাম, কতই না চিল্লাইলাম, প্রচুর চিল্লাইলাম ভাই। কিন্তু ভাইয়া বাস্তবতা হলো C6H12O6 গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন হবে 2 অণু এটিপি, 2 অণু ল্যাকটিক অ্যাসিড। ও ভাইয়া, এইটাও শ্বসনের বিক্রিয়া, এইটাও শ্বসনের বিক্রিয়া। ভাইয়া শ্বসন বলতে আমরা যে সংজ্ঞাটা পড়লাম, এই সংজ্ঞাটা সত্য কার জন্য? সবাত শ্বসনের জন্য। আর এইটাও শ্বসনের বিক্রিয়া, যেই শ্বসনের বিক্রিয়াটার নাম হলো অবাত শ্বসন। খেয়াল করো, দিন শেষে লক্ষ্য কি? শক্তি তৈরি করা। কিন্তু তোমরা বলবে যে ভাই কোথায় গেল অক্সিজেন, কোথায় গেল কার্বন ডাই অক্সাইড? নাই, নাই কার্বন ডাই অক্সাইড নাই, অক্সিজেন নাই। তাহলে সবাত, এক সেকেন্ড একটু, সবাত। তাহলে সবাত মানে কি? বাত মানে অক্সিজেন, বাত মানে বাতাস, বাতাস মানে অক্সিজেন।
যেই শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন লাগে তাকে বলে সবাত শ্বসন। এই প্রক্রিয়ায় 36 অণু এটিপি 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আর অবাত যেটাতে অক্সিজেন লাগে না সেইটাতে 2 অণু এটিপি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, বা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতে পারে আরেকটা বিক্রিয়ায়, বাট আপাতত এইটা শিখি। তাহলে শ্বসন কয় প্রকার সবাই কমেন্ট করো। কিন্তু লক্ষ্যটা কি? শক্তি তৈরি করা। লক্ষ্যটা কি? শক্তি আমার তৈরি করতে হবে। শক্তি তৈরির কোনো বিকল্প নাই, শক্তি আমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, শক্তি ইজ এ মাস্ট। কার্বন ডাই অক্সাইড অক্সিজেন লাগুক না লাগুক। এখন ভাইয়া কোনটা কোথায় ঘটে খেয়াল করো। এইটা সকল উন্নত জীবে ঘটে, সকল গাছগাছালি, সকল জীব, বড় বড় জীব। এইটা কার ঘটে? এইটা, এই নিচের বিক্রিয়াটা কার ঘটে? নিচের বিক্রিয়াটা ভাইয়া ভেরি ইম্পর্টেন্ট। নিচের বিক্রিয়াটা কার ঘটে? 1 নাম্বার কথা, যাদের মাইটোকন্ড্রিয়া নাই। তোমরা কি এমন একটা জীবের নাম বলতে পারবা যার মাইটোকন্ড্রিয়া নাই? এতদিন পর যদি এইটুকু বলতে না পারো তাহলে আমি প্রচন্ড হতাশ হব। একটা জীবের নাম বলো, জীব যার মাইটোকন্ড্রিয়া নাই। তোমরা যদি এটা না বলতে পারো আমি প্রচন্ড হতাশ হব। শাবাশ, মিম, ফারিয়া সুলতানা, ফ্যান্টাস্টিক। ভাই রে ভাই, একটা উত্তরটা কি? সকল আদিকোষ। আদিকোষ, আদিকোষ, সবচেয়ে বিখ্যাত আদিকোষের নাম ব্যাকটেরিয়া। দ্যাটস দ্য ট্রুথ। সবচেয়ে বিখ্যাত আদিকোষের নাম কি? সবচেয়ে বিখ্যাত আদিকোষের নাম ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার অবাধ শ্বসন ঘটে। ব্যাকটেরিয়া বেঁচে আছে কিভাবে দুনিয়াতে? ব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য যেগুলো আদিকোষ আছে, সকল অণুজীব না, ব্যাকটেরিয়া। ভাইরাসের কিন্তু আবার এগুলো কোনোটাই হয় না, ভাইরাসের কিন্তু কিছুই নাই, হ্যাঁ, শুধু আদিকোষ যাতে। আর আর উত্তরটা হলো সকল উন্নত জীবে। এটাকে উপরে তুলে দেই। আর সকল উন্নত জীবেও এটা ঘটে। কখন? যখন অক্সিজেন শেষ হয়ে গেলে। ভাইয়া এটা কি বললেন? অক্সিজেন কিভাবে শেষ হয়? শেষ হয়, তোমার শরীরে যদি অক্সিজেন শেষ হয়ে যায় তাহলে তোমার শরীর এই বিক্রিয়াতে সুইচ করবে, এই বিক্রিয়া থেকে এই বিক্রিয়ায় সুইচ করবে তোমাকে বাঁচায় রাখার জন্য, এবং প্রত্যেক দিন সেটা করে। তুমি প্রত্যেক দিন সেটা করে, এবং সেটা সবচেয়ে বড় উদাহরণ তুমি যখন দৌড়াও। ভাইয়া আচ্ছা, তুমি আজীবনের জন্য কেন দৌড়াতে পারো না? ধরো তুমি 1 কিলোমিটার একটানা দৌড়াইতে পারো, দৌড়ানোর পর তোমার পা গুলো আর চলে না, আর তো নড়তে পারি না, একটু বসি, তারপর তুমি 10 মিনিট 20 মিনিট রেস্ট নাও, তারপর উঠে আবার দৌড় শুরু করো। কেন? প্রশ্নটা হলো কেন? প্রশ্নটা হলো কেন? কারণ এই দৌড়ানোর সময় তোমার পেশিকোষে অক্সিজেনের চাহিদা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, কারণ তোমার প্রচুর দৌড়াইতে প্রচন্ড শক্তি লাগে, তো প্রচুর এটিপি লাগে, প্রচুর এটিপি। এমনি ধরো তোমার হাঁটতে লাগে 100 এটিপি, কিন্তু তুমি যখন দৌড়াচ্ছ
তখন তোমার লাগবে কি 500 এটিপি। তো 500 এটিপি লাগলে কি তুমি যখন দৌড়াবা তখন আগে 100 এটিপি হলে 3 বার বিক্রিয়া দিলে 100 এটিপি পাওয়া যাচ্ছিল, এখন 500 এটিপি 5 গুণ 15 বার বিক্রিয়া দিতে হবে। আর 15 বার দিতে হলে তাহলে এইটাও 5 গুণ অক্সিজেন লাগবে। তো তুমি আর দম নিয়ে আর কতটুকু অক্সিজেন সাপ্লাই দিবা? তুমি যখন দৌড়াও তুমি দেখবা তুমি কত জোরে জোরে দম নাও। কেন জোরে জোরে দম নাও? কারণ তোমার অক্সিজেনের সাপ্লাই অনেক বেশি দিতে হয়। কিন্তু বাস্তবতা হলো যে অনেক বেশি দিতে হলেও কিন্তু তারপরও ডিমান্ড ফুলফিল করা যায় না। ফলে তোমার পেশি কোষে যখন অক্সিজেনের ডিমান্ড অনেক বেশি থাকে এবং তুমি ডিমান্ড পার হয়ে যাওয়ার পরেও তোমার অক্সিজেন ফুলফিল হয় না, তখন সে ভাইয়া সবাত শ্বসনের পাশাপাশি অবাধ শ্বসন প্রক্রিয়ায় শ্বসন প্রক্রিয়ায় সে শক্তি উৎপন্ন করে। ফলে পেশি কোষের মধ্যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এটিপির পাশাপাশি। এবং এই যে এটিপির পাশাপাশি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, এই ল্যাকটিক অ্যাসিড যখন উৎপন্ন হয়, তোমরা বলো তো কোথাও যদি বেশি বেশি অ্যাসিড উৎপন্ন হয় তাহলে ওই জায়গার পিএইচ কি হয়, কমে নাকি বাড়ে? ওই জায়গার পিএইচ কি হয় বলো? তাহলে ওই জায়গার পিএইচ কমে যায়। তোমরা জানো আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে এনজাইম গুলা কাজ করার জন্য একটা নির্দিষ্ট পিএইচ থাকে। ধরো গড়ে 7 বা 6 থেকে 8, এটা হলো আমাদের কোষের পিএইচ। কিন্তু যখন পেশি কোষে বেশি বেশি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে তখন এই পিএইচটা তো ভাইয়া কমে যাবে, কমে ধরো 4 হয়ে গেল। এই পিএইচে কোষের আর কোনো এনজাইম কাজ করতে পারে না, এনজাইম গুলা তার কার্যক্ষমতা হারায়। এই যে এনজাইম গুলা কার্যক্ষমতা হারায়, কোষের মধ্যে আর কোনো বিক্রিয়া হয় না, কোষের মধ্যে আর কোনো বিক্রিয়া হয় না। ফলে কোষের বাকি যে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যে এনজাইম গুলো কাজ করতো তারাও আর কাজ করতে পারে না। ফলে শক্তি উৎপন্ন হয় একদম বন্ধ হয়ে যায়। ফলে তুমি আসলে ক্লান্ত হয়ে যাও। তোমাকে যদি কেউ বলে ক্লান্ত হওয়ার মেকানিজম কি, এইটা হলো ক্লান্ত হওয়ার একটা গুরুত্বপূর্ণ মেকানিজম। এছাড়াও পেশি কোষগুলো বারবার নড়তে নড়তে সেগুলাও একটা সময় গিয়ে লুজ হয়ে যায়, সেটাও একটা ঠিক আছে। কিন্তু মেইন হলো এই যে ল্যাকটিক অ্যাসিড অবাধ শোষণ। তোমার শরীরে কখন অবাধ শোষণ হয়? যখনই অক্সিজেনের ডিমান্ড তুমি ফুলফিল করতে পারো না। দেখছো, সেই জন্য তুমি যদি আস্তে আস্তে দৌড়াও তাহলে তুমি কিন্তু 1 কিলোমিটার কেন অনেক দূর 2-3 কিলোমিটার দৌড়াইতে পারবা। কিন্তু তুমি যদি প্রচন্ড জোরে দৌড়াও তাহলে দেখবা 1/2 কিলোমিটার গিয়ে তুমি বসে পড়ছো। এটা কি খেয়াল করছো তোমরা সবাই যে প্রচন্ড জোরে দৌড়ালে কেন বেশি দূর যাওয়া যায় না, কেন আস্তে আস্তে দৌড়াইলে অনেক দূর যাওয়া যায়? এটা কি খেয়াল করেছো? এটা যদি খেয়াল করো, এটার কারণটা কি? এটার কারণটা হলো এই ল্যাকটিক অ্যাসিড। তুমি যখন আস্তে আস্তে দৌড়াবা তখন অক্সিজেনের ডিমান্ড 100 থেকে সর্বোচ্চ 200 হবে। আর 200 হলে তোমার বডির অক্সিজেন সেটা মিট করতে পারবে এবং খুব একটা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে না। কিন্তু তুমি যখন অনেক জোরে দৌড়াবা তখন অক্সিজেনের ডিমান্ড অনেক বেড়ে যাবে এবং অনেক বেড়ে গেলে তোমার শরীরে বেশি বেশি কি অ্যাসিড উৎপন্ন হবে? সবাই নাম করো তো, অ্যাসিডটার নাম কি? কোন অ্যাসিড উৎপন্ন হবে বলো? অ্যাসিডটার নাম লিখো, ব্রেনের মধ্যে কিছু তো একটা ঢুকাই, বল ক্লাসটা শেষে। ঠিক আছে, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। তাহলে উত্তরটা হলো এল অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। তাহলে আমরা এগুলো কি বইয়ের পড়া? এগুলো প্রত্যেকটা বইয়ের পড়া, এগুলো প্রত্যেকটা বইয়ে আছে, বাট এটা আজকের পড়ার মধ্যে হয়তো বা নাই। কিন্তু এইটুকু আমরা পড়ে ফেললাম শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ
অংশটা আমরা পড়ে ফেললাম। আচ্ছা, এই অংশটা যাতে আজকে রিভাইজ করতে পারো সেই জন্য তোমাদেরকে দেখাই দিচ্ছি যেটা বইয়ের কোন জায়গায় আছে। ফ্যান্টাস্টিক, একদম চলে আসছে। দেখো, ল্যাকটিক অ্যাসিড উৎপাদন। দেখো, কতিপয় ব্যাকটেরিয়া এবং প্রাণীতে, বিশেষ করে পেশিতে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। দেখতে পাচ্ছ, এই কথাটাই বলা আছে। তো এই লাইনটা দিয়ে আমি যতগুলা জিনিস পড়াইলাম সেইগুলা এখানে দেওয়া নাই, দ্যাটস ট্রু, সেইটা দেওয়া নাই, কিন্তু এই যে বিক্রিয়াটা আমি পড়াইলাম এই হলো সেই বিক্রিয়াটি। ও ভাই ও বোনেরা, তোমাদের ব্রেনের ভেতরে কি আমি প্রবেশ করতে পেরেছি? শ্বসন সম্পর্কে কি ক্লিয়ার কাট আইডিয়া হলো? পারবো আমরা ইনশাআল্লাহ। তাহলে আগামী কালকে নেক্সট ক্লাসে আমরা পরশুদিন দুইটা জিনিস পড়বো, জাস্ট প্রচন্ড মনোযোগ দিতে হবে, তাহলে তারপরের দিন এই ক্লাস শেষ হয়ে যাবে। পরশুদিন তুমি যদি গ্লাইকোলাইসিসের ক্রেবস চক্র একদিনে পড়তে হবে, একদিনে পড়ে ফেলতে হবে, এগুলো কোনো ব্যাপারই না, এগুলা কোনো ব্যাপারই না। C3 C4 যেমন এক ক্লাসে পড়াইছি বা একটা সূত্র দিয়ে পড়াইছি, এইটাও হয়ে যাবে। জাস্ট একটু মনোযোগ দিয়ে তোমরা আমাকে মনোযোগ দিবা। নেক্সট ক্লাসে আমরা একটু চোখ বুলায় রাখবা, ওভারঅল একটা চোখ বুলায় রাখবা, চোখ বুলায় রাখবা, যাতে আমরা এটা পড়তে পারি, তোমরা যাতে ভয় পেয়ে না উঠো, তাহলে এটা শেষ হয়ে যাবে। তারপরের ক্লাসে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং অবাধ শ্বসন পড়লেই, অবাধ শ্বসনের মেইন আইডিয়া আজকেই পড়া শেষ হয়ে গেল, তোমাদেরকে একদম মেইন আইডিয়াটা আজকেই পড়াই দিছি। সো আমরা এই, তাহলে আমাদের শনি সোম বুধ, এটা হলো সোম, এটা হলো বুধ, উই উইল ফিনিশ দ্য চ্যাপ্টার। ঠিক আছে? অবশ্যই নেক্সট ক্লাসে ক্রেবস চক্র না পড়ে ক্লাস শেষ করতে দিবা না, আমাকে না পড়িয়ে শেষ করতে দিবা না, তোমরাও না পড়ে কোথাও যাবা না, তোমাদেরকে বস বানায় ছাড়বো। এখন আজকে যতটুকু পড়ালাম বইটা একটু দাগায় দাগায় পড়ো, যে লাইনটা বুঝলা না একটু কমেন্ট করো, একটু পোস্ট করো ভাই, প্লিজ প্লিজ লাগে, প্লিজ লাগে। ঠিক আছে ও ভাই ও বোনেরা, সবাইকে তাহলে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমার মনে হয় যে আমি যথেষ্ট এফোর্ট দিলাম আজকের ক্লাসে, নেক্সট ক্লাসে এর চেয়ে বেশি এফোর্ট দিব, 1 ঘন্টা 45 মিনিট নেক্সট ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। এই দুটা টপিক শুরু থেকে পড়ে ফেলবো। যারা নেক্সট ক্লাসটা করতে চাও অবশ্যই তাদেরকে আজকের ক্লাসটা করা রাখতে হবে। এই ক্লাসটা যদি তুমি না করো তাহলে শ্বসনের মেইন আইডিয়াটা তোমার ভেতরে প্রবেশ করবে না। আজকেরটা ছিল টোটাল কনসেপ্ট বিল্ডিং ক্লাস, আর আমি ক্লাস শেষে এখনই গ্রুপের মধ্যে পোস্ট করে দিচ্ছি, এখনই ক্লাস শেষে আমি গ্রুপের মধ্যে পোস্ট করে দিব যে তোমাদের পুরস্কার, তাহলে আমরা ভেরিফাই করে কালকের মধ্যে সবার পরশুদিন ক্লাসে সবাইকে লাইভে টাকা দিয়ে দিব। ঠিক আছে? সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আমার ভাই ও বোনেরা। আসসালামু আলাইকুম। সবার কাছে আবারও দোয়া চেয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।